প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই করোনাকালীন সময় নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। করোনাকালীন সময় কলেজ বন্ধ রয়েছে, যেহেতু কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই, সেই জন্য তোমাদের ক্লাস করার একমাত্র মাধ্যম হচ্ছে অনলাইন। সরকারি হরঙ্গা কলেজ তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করেছে। আর ক্লাস না হওয়ার যে ঘাটতি বা ক্ষতি, তা কিছুটা হলেও এই অনলাইন ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাদের জন্য এই ক্লাসটি। চতুর্থ বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স প্রকল্প ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় প্রকল্প প্রণয়ন ও মূল্য নিরূপণ, এই অধ্যায় নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তো আমরা মূলত দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছিলাম, কিভাবে একটি প্রকল্প মূল্য নিরূপণ করতে হয় সেটির পেব্যাক পিরিয়ড নিয়ে। পেব্যাক পিরিয়ডের মধ্যে অনেকগুলো ক্লাস করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। পেব্যাক পিরিয়ডের আরেকটি প্রবলেম, আমরা স্ক্রিনের প্রবলেমটি দেখতে পাচ্ছি। Hasan Manufacturing Limited is examining the profitability of investing new projecter profitability সে পরীক্ষা করতেছে। The following information is available in respect of the project. সেই প্রজেক্টের available information গুলো নিচে দেওয়া রয়েছে। Investment 12,60,000, residual value at the end of life শেষে এইটার ভ্যালু হচ্ছে 60,000, লাইফ অফ দ্য প্রজেক্টের লাইফ হচ্ছে 20 ইয়ার্স, annual profit of the project before tax 1,80,000, tax rate 50%, payback period of the machine। তাহলে এই প্রবলেমটাতে আমরা রেসিডিয়াল ভ্যালু পেলাম, ওয়ার্কিং ক্যাপিটাল নাই, ট্যাক্স রেট আছে আমাদের 50%। এখন আমাদের কি করতে হবে, অ্যানুয়াল যে প্রফিট আছে সেই প্রফিট থেকে আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করব। তো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করতে চাইলে আমাদের ইয়ারলি ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। যদিও এই প্রশ্নে ইয়ারলি ডেপ্রিসিয়েশনের কথা বলা নাই, তারপরেও আমাদের ইয়ারলি ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। এখানে সম্পত্তির ক্রয় মূল্য রয়েছে 12,60,000 টাকা। 12,60,000 থেকে 60,000 বাদ যাবে, যেহেতু রেসিডিয়াল ভ্যালু হচ্ছে 60,000, থাকবে হচ্ছে 12 লাখ। 12 লাখকে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে পার ইয়ার ডেপ্রিসিয়েশনের পরিমাণ নির্ণয় হবে। তো সেটি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানি, কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। এখানে আমাদের ইয়ারলি ডেপ্রিসিয়েশন হচ্ছে 12,60,000 মাইনাস 60,000 ডিভাইডেড বাই 20। যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে পার ইয়ার ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে 60,000। তাহলে আমাদের ইয়ারলি ডেপ্রিসিয়েশন নির্ণয় করলাম। এখন আমাদের ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করতে হবে। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এখানে 1 থেকে 20 বছর এর আগের প্রবলেমগুলোতে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অথবা আফটার ট্যাক্স ইয়ারলি উল্লেখ করা থাকতো। আর এখানে হচ্ছে 1 থেকে 20 বছর 1 থেকে 20 বছরের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এর পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা, 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা থেকে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বাদ দিব। এখানে 1 থেকে 20 পর্যন্তই হচ্ছে, অর্থাৎ প্রথম বছরেও 1,80,000, দ্বিতীয় বছরেও 1,80,000, 19তম বছরে গিয়েও 1,80,000 এবং 20তম বছরে গিয়েও 1,80,000। ডেপ্রিসিয়েশনের পরিমাণ হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর ডেপ্রিসিয়েশনের পরিমাণ হচ্ছে 60,000 টাকা। এবার এই 1,80,000 থেকে যদি 60,000 টাকা বাদ দিই তাহলে ক্যাশ আর্নিং বিফোর ট্যাক্স এর পরিমাণ হবে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার উপর ডেপ্রিসিয়েশন হচ্ছে 50%। 50% করলে 1,20,000 এর 50% করলে হবে 60,000 টাকা। 60,000 টাকা ট্যাক্স বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স এর পরিমাণ হবে
60,000 টাকা। এই 60,000-এর সাথে আবার কি করতে হবে, ডেপ্রিসিয়েশনের পরিমাণ যোগ করে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করতে হবে। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা। তাহলে ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, যেটা আমরা এর আগে প্রফিটেবিলিটি টেবিলের মাধ্যমে নির্ণয় করেছি, সেগুলো বিভিন্ন ইয়ারের দেওয়া থাকতো, বিভিন্ন রকমের ছিল, কিন্তু এখানে আমাদের একই রকম হওয়ার ফলে আমরা একটির মধ্যে ইয়ারের মধ্যে 1 থেকে 20 লিখে করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। তো পেব্যাক পিরিয়ডের নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে এনস। যদি আমাদের দুটি ফর্মুলা আমরা পেব্যাক পিরিয়ডে নির্ণয় করি, একটি হচ্ছে ইভেন আর একটি হচ্ছে আনইভেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 20 বছর ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সের যে পরিমাণটি ছিল সেটি কি একই রকম ছিল নাকি ভিন্ন রকম ছিল। যদি একই রকম থাকে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এনসিও ডিভাইডেড বাই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আর যদি ভিন্ন রকম হয় সেক্ষেত্রে আনইভেন যেটাকে আমরা বলে থাকি, সেক্ষেত্রে সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আমরা বিষয়টা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবো না। এখানে আমাদের 1 থেকে 20 বছর ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এর পরিমাণ ইকুয়াল ছিল বিধায় আমরা ইভেন এর সূত্রটা প্রয়োগ করব। তো এনসির পরিমাণ 12,60,000 টাকা, 12,60,000 টাকা, আর হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা। এনসিও ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটা কস্ট অফ অ্যাসেট বলা হচ্ছে, 12,60,000 টাকা। আর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা। এবার এই 12,60,000 কে 1,20,000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে আমাদের যেই টাকাটি বের হবে সেটি হচ্ছে যে ইয়ার বের হবে সেটা হচ্ছে 10.550 ইয়ার্স। এখন বলতে পারো যে আমরা এখানে সেলভেজ ভ্যালুটা যোগ করলাম না কেন? যেহেতু এটা আমাদের আনইভেন সেহেতু ইভেন সেহেতু এটা যোগ করার প্রয়োজন নেই। কিন্তু এর আগের প্রবলেমগুলোতে আমরা দেখেছিলাম যদি আনইভেন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কস্ট অফ অ্যাসেট এর সাথে সেলভেজ ভ্যালুটা যোগ করতে হয়েছে। আর যদি এটা একই রকম হয়ে থাকে অর্থাৎ ইভেন ক্যাশ ফ্লো হয়ে থাকে সেক্ষেত্রে এটা যোগ করার প্রয়োজন নেই। আশা করি প্রবলেমটি বুঝতে পেরেছো এবং এটা তোমরা বাসায় সমাধান করতে পারবে। এবার আমরা আরেকটি প্রবলেম উপস্থাপন করতে যাচ্ছি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ এ প্রজেক্ট ইজ টাকা 5 লাখ। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, প্রাথমিক বিনিয়োগ ছিল কোন একটা প্রজেক্টে 5 লক্ষ টাকা। দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল ক্যাশ ফ্লো ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স আর টাকা 1,50,000। 5 বছরে আসবে কত? 1,20,000 প্রতি বছরে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর যেই ক্যাশ ফ্লোটা হবে সেই ক্যাশ ফ্লোটা হচ্ছে ইকুয়াল, লিখে আছে অ্যানুয়াল ইকুয়াল, অর্থাৎ প্রথম বছরেও 1,50,000, পঞ্চম বছরে গিয়েও 1,50,000। কর্পোরেট ট্যাক্স রেট 40%। এখানে আমাদের কর্পোরেট ট্যাক্স রেটের পরিমাণ হচ্ছে 40%। ক্যালকুলেট payback period PBP assuming the discount factor is 12%। এখানে আমাদের 12% যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা রয়েছে সেটা ব্যবহার করে ক্যাশ পেব্যাক পিরিয়ড নির্ণয় করব, যেটাকে আমরা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বলে থাকি। তো আমরা একটু খেয়াল করি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লক্ষ টাকা, অ্যানুয়াল ক্যাশ ফ্লো 1,50,000 এবং যেটা দেওয়া রয়েছে সেইটা থেকে কি করতে হবে, ডেপ্রিসিয়েশনের পরিমাণটা ডেপ্রিসিয়েশনের পরিমাণ এবং কর্পোরেট ট্যাক্সের পরিমাণ বাদ দিয়ে ক্যাশ ফ্লো আপনার ট্যাক্স নির্ণয় করতে হবে, তারপর ডিসকাউন্টিং ফ্যাক্টর ব্যবহার করতে হবে। তো এখানে কিন্তু প্রবলেমটা ছোট হলেও অনেকগুলো কাজ আছে। প্রথম যে কাজ সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন পরিমাণ নির্ণয় করতে হবে। তো 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা থেকে কস্ট অফ অ্যাসেট 5 লাখ টাকা মাইনাস সেলভেজ ভ্যালু হচ্ছে 0। তার মানে হচ্ছে 5 লক্ষ থেকে 5 লক্ষই মাইনাস 0 মাইনাস যাবে, 5 লক্ষই থাকবে। 5 লক্ষ যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পার ইয়ার ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে 1 লক্ষ টাকা। এটা হচ্ছে প্রথম কাজ আমরা নির্ণয় করলাম। এরপর হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, যেটাকে আমরা প্রফিটেবিলিটি টেবিল বলে থাকি, সেটা এবার নির্ণয় করব। প্রথম যে কলাম সেটা হচ্ছে ইয়ার্ড, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স
এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশনের পরিমাণ, ডেপ্রিসিয়েশন বাদ দিলে আসবে আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্সের উপর ট্যাক্স ধরতে হবে, তারপর পাওয়া যাবে আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স এর সাথে আমাদের ডেপ্রিসিয়েশন যোগ করলে আসবে হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তার সাথে হচ্ছে পিবি ফ্যাক্টর যেটি 12% সেটা আমরা ব্যবহার করে তারপর পিবি নির্ণয় করব। তো এখানে আমরা দেখে নেই 1 থেকে 5 বছর পর্যন্ত ইয়ার এর ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স হচ্ছে 1,50,000, ডেপ্রিসিয়েশনের পরিমাণ 1 লাখ বাদ দিতে হবে। 1,50,000 থেকে 1 লাখ বাদ দিলে আর্নিং বিফোর ট্যাক্সের পরিমাণ হবে 50,000 টাকা। এই 50,000 টাকার উপর 40% ট্যাক্স ধরলে হবে 20,000 টাকা। 50,000 থেকে 20,000 টাকা বাদ দিলে হবে 30,000। এটাকে বলা হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স এর সাথে ডেপ্রিসিয়েশনের পরিমাণ যোগ করে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমরা নির্ণয় করি। 30,000 টাকা, ডেপ্রিসিয়েশনের পরিমাণ হচ্ছে 1 লক্ষ, সুতরাং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর পরিমাণ হবে 1,30,000 টাকা। এরপর হচ্ছে পিভি ফ্যাক্টর এট দ্য রেট অফ 12%। এখানে আমরা পিভি ফ্যাক্টরের দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে পিভি ফ্যাক্টর আর একটা হচ্ছে পিভি ফ্যাক্টর এনিউইটি। যেহেতু 1 থেকে 5 বছরের যেটা রয়েছে সেটা 12%-এ 3.605। এটা তোমরা চাইলে যেই টেবিল রয়েছে পিভি ফ্যাক্টর এনিউইটির 12%-এ গিয়ে 5 বছরে যদি যাও তাহলে পাওয়া যাবে 3.605, অথবা এটা ক্যালকুলেটর ব্যবহার করেও বের করে নেওয়া যায়। সেটা কিভাবে? 1 - 1 / 1 প্লাস, যেহেতু 12% সুতরাং 12 প্লাস 1.12 হবে, পাওয়ার অফ যেহেতু n হচ্ছে 5, তারপর যে রেজাল্ট দিয়ে বের হবে সেটাকে আবার 0.12 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে 3.60 এই রেজাল্টটি পাওয়া যাবে। এবার 1,30,000-কে যদি 3.605 দিয়ে গুণ করা হয়, গুণ করলে হবে 4,68,650। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। যেহেতু এটা ইভেন অর্থাৎ প্রতি বছর ক্যাশ ফ্লোর পরিমাণ সমান, সুতরাং সূত্র হবে কি এনসিও ডিভাইডেড বাই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তো এনসির পরিমাণ কত? এনসির পরিমাণ হচ্ছে 5 লক্ষ টাকা, আর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সেটির পরিমাণ হচ্ছে 4,68,650। এবার 5 লক্ষকে যদি 4,68,650 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 1.07 ইয়ার্স। আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছো। এই প্রবলেমটি যদিও ছোট কিন্তু এই প্রবলেমটা বেশ জটিল। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তো আশা করি সবাই প্রবলেমটি বাসায় আবার প্রথমে প্রশ্নটা দেখবে, দেখার পর সেটা আবার সমাধান করার চেষ্টা করবে। প্রথমে নিজে দেখবে, খাতায় করবে, এরপর যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবে। ফেসবুক কমেন্ট করে জানাতে পারো, মেসেঞ্জারে তুমি তোমার প্রবলেমের কথা জানাতে পারো, অথবা ফোন করেও তুমি তোমার প্রবলেমের কথা আমাকে জানাতে পারবে। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম, স্টে সেফ। সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।